পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুজতবা আলীর লেখা ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ এই বইটির ৯ম পর্ব। একদিন সকালবেলা ঘুম ভাঙতে দেখি চোখের সামনে দাঁড়িয়ে এক অপরূপ মূর্তি। চেনা চেনা মনে হলো, অথচ যেন অচেনা। তার হাতের ট্রের দিকে নজর যেতে দেখি সেটা সম্পূর্ণ চেনা। তার উপরকার রুটি, মাখন, মামলেট, বাসি কাবাব ও নিত্যিকার চেহারা নিয়ে উপস্থিত। ধুম দেখলে বন্যির উপস্থিতি স্বীকার করতেই হয়। সকালবেলা আমার ঘরে এরকমের ট্রে হাওয়ায় দুলতে পারে না। বাহক আব্দুর রহমানের উপস্থিতি স্বীকার করতে হয়। কিন্তু কি বেশভূষা! পাজামা পরেনি, পড়েছে পাতলুন। কয়েদিদের পাতলুনের মতো সেটা নেমে এসেছে হাঁটুর ইঞ্চি তিনেক নিচে। উরুতে আবার সে পাতলুন এমনই টাইট যে মনে হয় সপ্তদশ শতাব্দীর ফরাসি নাইটের শাটিনের ব্রিচেস পরেছেন। শার্ট, কিন্তু কলার নেই। খোলা গলার উপর একটা টাই বাঁধা, গলাবন্ধ কোট, কিন্তু এত ছোট সাইজের যে বোতাম লাগানোর প্রশ্নই ওঠে না। তাই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শার্ট আর টাই। 2 কান ছোঁয়া হ্যাট ভুরু পর্যন্ত গিলে ফেলেছে। দোকানে যেরকম হ্যাট স্ট্যান্ডের উপর খাড়া করানো থাকে। পায়ে নাগরাই, চোখে হাসি, মুখে খুশি। আব্দুর রহমানের সঙ্গে 1 বছর ঘর করেছি। চটে গিয়ে মাঝে মাঝে তাকে হস্তির সঙ্গে নানা দিক দিয়ে তুলনা করেছি। কিন্তু সে যে সম্পূর্ণ সুস্থ, তার মাথায় যে সিট নেই, সে বিষয়ে আমার মনে দৃঢ় প্রত্যয় ছিল। তাই চোখ বন্ধ করে বললুম, বুঝিয়ে বলো। আমার যে খটকা লাগবে সে বিষয়ে সে সচেতন ছিল বলে বলল, দেরেশি পুশিদম, অর্থাৎ স্যুট পরেছি। আমি শুধালুম, সরকারি চাকরি পেলে লোকে দেরেশি পরে, আমার চাকরি ছেড়ে দিচ্ছ নাকি? আব্দুর রহমান বলল, তবা তবা, আপনি সাহেব আমার সরকার, আমার রুটি দেনেওয়ালা। তবে সকালবেলা রুটি কিনতে গেলে পর পুলিশ ধরল, বলল, বাদশার হুকুম, আজ থেকে কাবুলের রাস্তায় পাজামা, কুর্তা, জোব্বা পরে বেরোনো বারণ। সবাইকে দেরেশি পড়তে হবে। আমার কাছ থেকে 1 পাই জরিমানাও আদায় করল। রুটি কিনে ফেরবার পথে আর 2-3টে পুলিশ ধরল। আপনার দোহাই পেরে কোনো গতিকে বাড়ি ফিরেছি। বাড়ির সামনে আমাদের পড়শি কর্নেল সাহেবের সঙ্গে দেখা। তিনি ডেকে নিয়ে এই দেরেশি দিলেন। আমাকে তিনি বড্ড স্নেহ করেন কি না, আমিও তার 5 ফরমাস খেটে দিই। গুম হয়ে শুনলুম। শেষটায় বললুম, দর্জির দোকানে তো এখন ভিড় হওয়ার কথা। 2 দিন বাদে গিয়ে তোমার পছন্দ মতো একটা দেরেশি করিয়ে নিও। আব্দুর রহমান হিসেবি লোক, বলল, এই তো বেশ। আমি বললুম, চুপ, আর দুপুরবেলা 1 জোড়া বুট কিনে নিও। আব্দুর রহমান কলরব করে বলল, না হুজুর, তার দরকার নেই। পুলিশের ফিরিস্তিতে বুটের নাম নেই। প্রথমটায় অবাক হলো, পরে বুঝলুম ঠিকই তো। লক্ষণ না হয় সীতাদেবীর পায়ের দিকে তাকাতে পারেন, রাজা প্রজায় তো সে সম্পর্ক নয়। বললুম, চুপ, দুপুরবেলা কিনবে। আর দেখো, এবার হ্যাটটা খুলে ফেলো। আব্দুর রহমান চুপ। বললুম, খুলে ফেলো। আব্দুর রহমান আস্তে আস্তে ক্ষীণ কণ্ঠে বলল, হুজুরের সামনে? তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। হঠাৎ মনে পড়ল, উত্তর আফগানিস্তানের তুর্কিস্তানের মানুষ শয়তানের ভয় পেলে পাগড়ি খুলে ফেলে। শুধু মাথা দেখলে নাকি শয়তান পালায়। তাই আব্দুর রহমান ফাঁপড়ে পড়েছে। তখন মনে পড়ল যে হাউস অফ কমন্সে হ্যাট না পরা থাকলে কথা কইতে দেয় না। বললুম, থাক, তাহলে তোমার মাথায় হ্যাট। রাস্তায় বেরিয়ে দেখি শহর অন্য দিনের তুলনায় ফাঁকা। দেরেশির অভাবে লোকজন বাড়ি থেকে বেরোতে পারেনি। পর্দা তুলে দেওয়াতে রাস্তাঘাটে মেয়েদের ভিড় বাড়ার কথা ছিল, তেমনি দেরেশির রেওয়াজ এক নতুন ধরনের পর্দা হয়ে পুরুষের হারেম বন্ধ করল। যারা বেরিয়েছে তাদের দেরেশির বর্ণনা দেওয়া আমার সাধ্যের বাইরে। যত রকম ছেঁড়া, নোংরা, শরীরের তুলনায় হয় ছোট নয় বড়, কোট, পাতলুন, +4 ব্রিচেস দিয়ে যত রকমের অসম্ভব খিচুড়ি পাকানো যেতে পারে, তাই পরে কাবুল শহর রাস্তায় বেরিয়েছে। গোটা 10 পাগলা গারদকে হলিউডের গ্রিন রুমে ছেড়ে দিলেও এর চেয়ে বিপর্যয় কাণ্ড সম্ভবপর হতো না। ইউরোপীয়রা বেরিয়েছে তামাশা দেখতে। আমার লজ্জায় মাথা কাটা গেল। আফগানিস্তানকে আমি কখনো পর ভাবিনি। শহরতলি দিয়ে আমাকে কাজে যেতে হয়। সেখানে দেখি আরও কঠোর দৃশ্য। গ্রামের লাকড়িওয়ালা, সবজিওয়ালা, আন্ডাওয়ালা যেই শহরে চৌহদ্দির ভিতর পা দেয়, অমনি পুলিশ তাদের ধরে ধরে 1-1 পাই করে জরিমানা করে। বেচারিদের কোনো রসিদ দেওয়া হয় না।
কাজেই 10 পা যেতে না যেতে তাদের কাছ থেকে অন্য পুলিশ এসে আবার নতুন করে জরিমানা আদায় করে। দুনিয়ার যত পুলিশ সেদিন কাবুলের শহরতলিতে জড়ো হয়েছে। খবর নিয়ে শুনলুম যারা এ সময় অফ ডিউটি তারাও উর্দি পরে পয়সা রোজগার করতে লেগে গিয়েছে। জরিমানার পয়সা নাকি সরকারি তহবিলে জমা দেওয়ার কোনো বন্দোবস্ত করা হয়নি। দিবা দ্বিপ্রহরে যে কাবুলি পুলিশ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোতে রেকর্ড ব্রেক করতে পারে, তার ব্যস্ততা দেখে মনে হলো যেন তার বাস্তু বাড়িতে আগুন লেগেছে। এই অত্যাচার কদিন ধরে চলছিল বলতে পারিনি। 2 সপ্তাহ ধরে দেশের খবরের কাগজ চিঠিপত্র পাইনি। খবর নিয়ে শুনলুম জালালাবাদ কাবুলের রাস্তা বরফে ঢাকা পড়ায় মেল বাস আসতে পারেনি। 2-1 ফিসফিস করে বলল রাস্তায় নাকি লুটতরাজও হচ্ছে। মীর আসলাম সাবধান করে গেলেন যেন যেখানে সেখানে যাতা প্রশ্ন জিজ্ঞেস না করি। অন্য কাজ শেষ হলে মেয়েদের স্কুলের হেডমিস্ট্রেস ও সেকেন্ড মিস্ট্রেসকে আমি ইংরেজি পড়াতুম। আফগান মেয়েরা চালাক, জানে যে ধনীর কাছ থেকে টাকা বের করা শক্ত, কিন্তু গরিবের দরাজ হাত। জ্ঞানের বেলাতেও এই নীতি খাটবে ভেবে এই 2 মহিলা আমাকেই বেছে নিয়েছিলেন। হেডমিস্ট্রেসের বয়স 50-এর উপর। মাতৃভাষা বাদ দিলে জীবনে তিনি এই প্রথম ভাষা শিখছেন। কাজেই কাবুলের পাথর ফাটা শীতেও তাকে আমি ইংরেজি বানান শেখাতে গিয়ে ঘেমে উঠতুম। ইংরেজি ভাষা শিখতে বসেছেন, কিন্তু ওই এক বিষয় ছাড়া দুনিয়ার আর সব জিনিসের প্রতি তার কৌতূহলের সীমা ছিল না। বিশেষ করে মাস্টার মশাইয়ের বয়স কত, দেশ কোথায়, দেশের জন্য মন খারাপ হয় কি না, কোনো প্রশ্ন জিজ্ঞেস করতেই তার বাধ্য না। তবে খুব সম্ভব আমার অ্যাপেন্ডিক্সের সাইজ ও এ জগতে আমার জন্মাবার কী প্রয়োজন ছিল, এ দুটো প্রশ্ন তিনি আমাকে জিজ্ঞেস করেননি। আমার উত্তর দেবার কায়দাও ছিল বিচিত্র। আমার দেশ হলো বেঙ্গল। বানানটা শিখে নিন, BENGAL। উচ্চারণটাও শিখে নিন। কেউ বলে বেঙ্গল, আবার কেউ বলে বেঙ্গল। ঠিক তেমনি ফ্রান্স FR। তিনি বলতেন বুঝেছি, তা বলুন তো বাঙালি মেয়েরা দেখতে কীরকম? শুনেছি তাদের খুব বড় চুল হয়। জুলফে বাঙাল বলে একরকম তেল এদেশে পাওয়া যায়। আপনি কি তেল মাখেন? আমাদের দুজনার এই চাপান উত্তরের মাঝখানে পড়ে ইংরেজি ভাষা বেশি এগোতে পারত না। বিশেষ করে তিনি যখন আমাকে আমার মায়ের কথা জিজ্ঞেস করতেন। মায়ের কথা বলার ফাঁকে ফাঁকে দিয়ে সটকে শেখাবার এরকম আমার পেটে নেই। সেকেন্ড মিস্ট্রেসের বয়স কম, 30 হয় না হয়। 2টি বাচ্চার মা, থলথলে দেহ, খাদা নাক, মুখে একগাদা হাসি, পরনে 12 মাস স্লিপ ওভার, লম্বা হাতা ব্লাউজ আর নেভি ব্লু ফ্রক। কর্নেলের বউ। বুদ্ধিশুদ্ধি আছে, আর আমি যখন কর্ত্রীর প্রশ্নের চাপে নাজেহাল হতো তখন তিনি মিটমিটিয়ে হাসতেন, আর নিতান্ত বেয়ারা প্রশ্নে ভ্যাবাচেকা খেয়ে গেলে মাঝে মাঝে উদ্ধার করে দিতেন। জোর শীত, কিন্তু তখনও বরফ পড়েনি। এমন সময় একদিন পড়াতে গিয়ে ঘরে ঢুকে দেখি কর্নেলের বউ বইয়ের ওপর মুখ গুজে টেবিলে ঝুঁকে পড়েছেন, আর কর্ত্রী তার পিঠে হাত বুলোচ্ছেন। আমার পায়ের শব্দ শুনে কর্নেলের বউ ধরমর করে উঠে বসলেন। দেখি 8 দিনের মতো মুখের হাসির স্বাগত সম্ভাষণ নেই। চোখ দুটো লাল, নাকের ডগার চামড়া যেন ছড়ে গিয়েছে। এসব জিনিস লক্ষ্য করতে নেই। আমি বই খুলে পড়াতে আরম্ভ করলাম। 2 মিনিটও যায়নি, হঠাৎ আমার প্রশ্নের উত্তর দেওয়ার মাঝখানে কর্নেলের বউ 2 হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে ফেললেন। আমি চমকে উঠলুম। কর্ত্রী শান্তভাবে তার পিঠে হাত বুলিয়ে বলতে থাকলেন, অধীর হয়েও না, ক্ষুদাতালা মেহেরবান, বিশ্বাস হারিও না, শান্ত হও। আমি চোখের ঠাড়ে কর্ত্রীকে শুধালুম, আমি তাহলে উঠি? তিনি ঘাড় নেড়ে যেতে বারণ করলেন। 2 মিনিট যেতে না যেতে আবার কান্না, আবার সান্ত্বনা। আমি যে সে অবস্থায় কি করব ভেবেই পাচ্ছিলুম না। কান্নার সঙ্গে মিশিয়ে যা বলছিলেন তার থেকে গোড়ার দিকে মাত্র এইটুকু বুঝলুম যে তিনি তার স্বামীর অমঙ্গল চিন্তা করে দিশেহারা হয়ে গিয়েছেন। কিন্তু ভালো করে কিছু বলতে গেলেই কর্ত্রী বাধা দিয়ে তাকে ওসব কথা তুলতে বারণ করছিলেন। বুঝলুম যে অমঙ্গল চিন্তা সম্পূর্ণ অমূলক নয়, এবং এমন সব কারণও তার সঙ্গে জড়িয়ে আছে যে সেগুলো প্রকাশ্যে বলা বাঞ্ছনীয়ও নয়। কিন্তু তিনি তখন এমনই আত্মকর্তৃত্ব হারিয়ে বসেছেন যে তাকে ঠেকানো মুশকিল। কখনো বলেন শিনওয়ারিরা বর্বর জানোয়ার, কখনো বলেন 7 দিন ধরে সরকারি কোনো খবর পাওয়া যায়নি, কখনো বলেন শিনওয়ারিরা শহরে পৌঁছলে কোনো অফিসার পরিবারের রক্ষা নাই। জালালাবাদ অঞ্চলে লুটতরাজ হচ্ছে আগেই গুজব হিসেবে শুনেছিলাম। তার সঙ্গে এসব ছেঁড়া খবর জুড়ে দিয়ে বুঝতে পারলুম যে
সে অঞ্চলের শিনওয়ারিরা বিদ্রোহ করে কাবুলের দিকে রওনা হয়েছে। আমানুল্লাহ তাদের ঠেকাবার জন্য যে ফৌজ পাঠিয়েছিলেন, 7 দিন ধরে তাদের সম্বন্ধে কোনো বিশ্বাস্য খবর পাওয়া যায়নি। আর কাবুলের অফিসার মহলে গুজব সে বাহিনীর অফিসাররা শিনওয়ারিদের হাতে ধরা পড়েছেন। এত বড় দুঃসংবাদ ইংরেজি পড়ার চেষ্টা দিয়ে দমন করা অসম্ভব। আর আমিও সব সংবাদ জেনে ফেলেছি, সেটাও কর্ত্রী আদপেই পছন্দ করছিলেন না। কিন্তু কর্নেলের বউকে তিনি কিছুতেই ঠেকাতেও পারছিলেন না। শেষটায় আমি একরকম জোর করে উঠবার চেষ্টা করলে কর্নেলের বউ হঠাৎ চোখ মুছে বললেন, না মুয়াল্লিম সাহেব, আপনি যাবেন না, আমি পড়াতে মন দিচ্ছি। এরকম পড়া আমাকে যেন জীবনে আর না পড়াতে হয়। এবার যখন ভেঙে পড়লেন তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে বললেন, বাদশাহ আমানুল্লাহর মতো যারা গোঁফ রেখেছে তাদের ধরে ধরে উপরে ঠোঁট কেটে ফেলছে। আমানুল্লাহ ঠিক নাকের তলায় একটুখানি গোঁফ রাখেন, সেই টুথব্রাশ মুস্টাচ ফ্যাশন ফৌজি অফিসারদের ভিতর ছড়িয়ে পড়েছিল। এবার আমি একটু সান্ত্বনা দেবার সুযোগ পেলুম। বললুম, লড়াইয়ের সময় কত রকম গুজব রটে, সেসব কি বিশ্বাস করতে আছে? আপনি অধীর হয়ে পড়েছেন, তাই অমঙ্গল সংবাদ মাত্রই বিশ্বাস করছেন। আবার চোখ মুছে উঠে বসলেন। আমি যে পরপুরুষ সে কথা ভুলে গিয়ে হঠাৎ আমার 2 হাত চেপে ধরে বললেন, মুয়াল্লিম সাহেব, সত্যি বলুন, ঈমান দিয়ে বলুন, আপনি কয় সপ্তাহ ধরে হিন্দুস্তানের চিঠি পাননি? হিন্দুস্তানের ডাক শিনওয়ারি অঞ্চল হয়ে কাবুল আসে। 3 সপ্তাহ ধরে সে ডাক বন্ধ ছিল। আমি উঠে দাঁড়ালুম, তার চোখের দিকে সোজা তাকিয়ে বললুম, আমি এই সপ্তাহেই দেশের চিঠি পেয়েছি। তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন দেখে আমি বললুম, আপনি তো আর 5 জন পুরুষের সঙ্গে মেশেন না যে হক খবর পাবেন। মেয়েরা স্বভাবতই একটুখানি বেশি ভয় পায় আর নানা রকম গুজব রটায়, তাই তো বাদশাহ আমানুল্লাহ পর্দা পছন্দ করেন না। কর্ত্রী আমার সঙ্গে সঙ্গে দরজা পর্যন্ত এসে বললেন, যেসব খবর শুনলেন সেগুলো আর কাউকে বলবেন না। আমি বললুম, এসব খবর নয়, গুজব। গুজব রটালে শুধু কি আপনাদের বিপদ? আমি বিদেশি, আমাকে আরও বেশি সাবধানে থাকতে হয়। রাস্তায় বেরিয়ে একা হতেই বুঝলুম মিথ্যা সান্ত্বনা দেবার বিড়ম্বনাটা কি। সেটা কাটাবার জন্য পাঞ্জাবি গ্রামোফোনওয়ালার দোকানে ঢুকলুম। আমার গ্রামোফোন নেই, আমি রেকর্ড কিনি নে, তবু দেশের ভাই শুকর মোহাম্মদ বলে দোকানদার আমাকে সব আদর আপ্যায়ন করত। জিজ্ঞেস করলুম, মৌলানার বাংলা রেকর্ডগুলো কলকাতা থেকে এসেছে? দোকানদার বলল, না, এবং ভাবগতিক দেখে বুঝলুম খোঁচাখুচি করলে কারণটা বলতেও বাঁধবে না। আমি কিন্তু তাকে না ঘাটিয়ে খান কয়েক রেকর্ড শুনে বাড়ি চলে এলুম। কিন্তু ঘাটাঘাটি খোঁচাখুচি কিছুই করতে হলো না। স্তরে স্তরে বরফ পড়ার সঙ্গে সঙ্গে নানা রকম গুজব এসে কাবুলের বাজারে স্তূপীকৃত হতে লাগলো। সে বাজার অন্ন বিক্রয় করে অর্থের পরিবর্তে কিন্তু সন্দেশ দেয় বিনামূল্যে, এবং বিনামূল্যে জিনিস যে ভেজাল হবে তাতে আর আশ্চর্য হবার কি আছে? খবরের চেয়ে গুজব রটল বেশি। কিন্তু এই বিষয়ে কারো মনে কোনো সন্দেহ রইল না যে আমানুল্লাহ অস্ত্র বলে বিদ্রোহ দমন করতে সমর্থ হননি। এখন যদি অর্থ বলে কিছু করতে পারেন। পূর্বেই বলেছি, আফগানিস্তানের উপজাতিতে খুনাখুনি লড়াই প্রায় 12 মাস লেগে থাকে। সন্ধির ফলে কখনো কখনো অস্ত্র সংবরণ হলেও মিত্রতার হৃদ্যতার অবকাশ সেখানে নেই। কাজেই আফগান কূটনীতির প্রথম সূত্র, কোনো উপজাতি যদি কখনো রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তবে তৎক্ষণাৎ সেই উপজাতির শত্রুপক্ষকে অর্থ দিয়ে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেবে। যদি অর্থে বশ না হয় তবে রাইফেল দেবে। রাইফেল পেলে আফগান পরমোৎসাহে শত্রুকে আক্রমণ করবে। কাষ্ঠ রসিকেরা বলেন যে সেই আক্রমণের প্রধান উদ্দেশ্য বন্দুকগুলোর তাক পরীক্ষা করা। কিন্তু এ স্থলে দেখা গেল বিদ্রোহের নীল ছাপটা তৈরি করেছেন মোল্লারা, এবং তারা এ কথাটা সব উপজাতিকে বেশ করে বুঝিয়ে দিয়েছেন যে যদি কোনো উপজাতি কাফির আমানুল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তবে তারা তখন দ্বীন ইসলামের রক্ষাকর্তা। রাইফেল কিংবা টাকার লোভে অথবা ঐতিহ্যগত সনাতন শত্রুতার স্মরণে তখন যারা আমানুল্লাহর পক্ষ নিয়ে বিদ্রোহীদের সঙ্গে লড়বে তারাও তখন আমানুল্লাহর মতোই কাফির। শুধু যে তারাই তখন দোজখে যাবে তা নয়, তাদের পূর্বতন অধস্তন 14 পুরুষ যেন স্বর্গদ্বার দর্শন করবার আশা মনে পোষণ না করে। এ বড় ভয়ঙ্কর অভিসম্পাত। ইহলোকে বক্ষলগ্ন থাকবে রাইফেল, পরলোকে হুড়ি। এই পুরুষ প্রকৃতির ওপর আফগান দর্শন সংস্থাপিত। কোনোটাতেই চোট লাগলে চলবে না। কিন্তু প্রশ্ন, আমানুল্লাহ কি সত্যই কাফির? এবারে মোল্লারা যে মোক্ষম যুক্তি দেখালো তার বিরুদ্ধে কোনো শিনওয়ারি, কোনো খুগিয়ানি একটি কথাও বলতে পারল না।
মোল্লারা বলল, নিজের চোখে দেখিসনি আমানুল্লাহ গন্ডা পাচেক কাবুলি মেয়ে মুস্তাফা কামালকে ভেট পাঠিয়েছে? তারা যে এক রাত জলালাবাদে কাটিয়ে গেল, তখন দেখিসনি তারা বেপর্দা বেহায়ের মতন বাজারের মাঝখানে গটগট করে মোটর থেকে উঠল নামল? কথা সত্যি যে বিস্তর শিনওয়ারি খুগিয়ানি সেদিনকার হাটবারে জলালাবাদ এসেছিল ও সেখানে বেপর্দা কাবুলি মেয়েদের দেখেছিল। আরও সত্যি যে গাজী মুস্তাফা কামাল পাশা আফগানি মোল্লাদের কাছ থেকে কখনো গুড কন্ডাক্টের প্রাইজ পাননি। তবু নাকি এই মূর্খ বলেছিল যে মেয়েরা তুর্কি যাচ্ছে ডাক্তারি শিখতে। শুনে নাকি শিনওয়ারিরা অট্টহাস্য করেছিল, মেয়ে ডাক্তার? কে কবে শুনেছে মেয়ে ছেলে ডাক্তার হয়? তার চেয়ে বললেই হয় মেয়েগুলো তুর্কিতে যাচ্ছে গোঁফ গজাবার জন্য। কে তখন চোখে আঙুল দিয়ে দেখাবে যে শিনওয়ারি মেয়েরাই বিনা পর্দায় খেতে খামারে কাজ করে? কে বোঝাবে যে বুড়ি দাদিমা যখন হলুদ পট্টি বাঁধতে কপালে জোক লাগাতে পুরুষের চেয়েও পাকাপোক্ত, তখন কাবুলি মেয়েরাই বা ডাক্তার হতে পারবে না কেন? কিন্তু এসব বাজে তর্ক, নিষ্ফল আলোচনা। আসল একটা কারণের উল্লেখ কেউ কেউ করছিলেন, কিন্তু সেটা সত্য কিনা অনুসন্ধান করেও জানতে পারিনি। আমানুল্লাহ নাকি রাজকোষের অর্থ বাড়াবার জন্য প্রতি আফগানের ওপর 5 মুদ্রার ট্যাক্স বসিয়েছিলেন। আমানুল্লাহ এসব কথাই আস্তে আস্তে জানতে পেরেছিলেন, কিন্তু আর 5 জনের মতো তিনিও সেই ফার্সি বয়কটি জানতেন। সোনার রত্তিটুকু থাকলে মানুষ মরা কুকুরকেও আদর করে। আমানুল্লাহ সব উজিরদের ডেকে জিজ্ঞাসা করলেন, উপজাতিকে ঘুষ দেওয়ার ব্যাপারে কে কি জানেন? আমার বন্ধু আধা পাগলার দোস্ত মোহাম্মদ ভুল বলেননি। দেখা গেল অনেকেই অনেক কিছু জানেন, শুধু জানেন না কোন উপজাতির সঙ্গে কোন উপজাতির শত্রুতা, কোন উপজাতির বড় বড় সর্দার উপস্থিত কারা, কাদের মধ্যস্থতায় তাদের কাছে গোপনে ঘুষ পাঠানো যায়, কোন মোল্লার কোন খুঁড়ো উপস্থিত কাবুলে যে তার ওপর চোটপাট করলে দেশের ভাইপো শায়েস্তা হবেন, অর্থাৎ জানবার মতো কিছুই জানেন না। তখন অনাদৃত উপেক্ষিত প্রাচীন ঐতিহ্যপন্থী বৃদ্ধদের ডাকা হলো। তারা বললেন যে গত 10 বৎসর ধরে তারা কোনো প্রকার কাজকর্মে লিপ্ত ছিলেন না বলে আফগান উপজাতিদের সঙ্গে তাদের যোগসূত্র ছিন্ন হয়ে গিয়েছে। রাজানুকম্পা বিগলিত হয়ে যে অর্থ বাড়ি তাদের পয়প্রণালী দিয়ে উপজাতিদের কাছে পৌঁছত, সেসব পয়প্রণালী 10 বৎসরের অনাদরে জঞ্জালাবদ্ধ। এখন বন্যা ভিন্ন অন্য উপায় নেই। অনেক ভেবেচিন্তে আমানুল্লাহ তার ভগিনীপতি আলী আহমদ খানকে জলালাবাদে পাঠালেন। শিনওয়ারিদের টাকার বানে ভাসিয়ে নেবার জন্য সঙ্গে দেওয়া হয়েছিল কেউ বলে 10 লাখ, কেউ বলে 20 লাখ। শাস্ত্রের তর্কে দর্শনের লড়াইয়ে দিশেহারা হলে ওমর খৈয়াম মৃৎপাত্র ভরে সুরা পান করতেন। সেই মাটির ভারী নাকি তখন তাকে গভীরতম সত্যের সন্ধান দিত। আমার মৃৎপাত্র আব্দুর রহমান। তাকে সব খুলে বলে তার মতামত জানতে চাইলুম। গোড়ার দিকে সে আমাকে রাজনৈতিক আলোচনা করতে বারণ করত, কিন্তু শিনওয়ারি বিদ্রোহের পাকাপাকি খবর শহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাজার গল্প গল্পের রাজা হয়ে দাঁড়িয়েছিল। আব্দুর রহমান বরফে জহুরি, আর সেই বরফই তার মাপকাঠি। সে বলল, নানা লোকে নানা কথা কয়, তার হিসেব নিকেশ আমি করব কি করে? কিন্তু একটা কথা ভুলবেন না হুজুর, এই বরফ ভেঙে শিনওয়ারিরা কিছুতেই কাবুল পৌঁছতে পারবে না। ওদের শীতের জামা নেই, বরফ গলুক তারপর দেখা যাবে। আমি জিজ্ঞেস করলুম, তাই বুঝি প্রবাদ, কাবুল স্বর্ণহীন হোক আপত্তি নেই, কিন্তু বরফহীন যেন না হয়? ভেবে দেখলুম আব্দুর রহমান কিন্তু অন্যায় বলেনি। ইতিহাসে দেখেছি বর্ষা নামার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিদ্রোহ বিপ্লব ছেঁড়া কাঁথা গায়ে টেনে নিয়ে নিদ্রা যায় মনের হরিষে। এমন সময় যা ঘটল তার জন্য কেউ তৈরি ছিল না। প্রাচীন অর্বাচীন কারো কোনো আলোচনায় আমি এই ব্যাপারে কোনো আভাস ইঙ্গিত পাইনি। বেলা তখন 4টে হবে। দোস্ত মোহাম্মদের বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তায় তুমুল কাণ্ড। দোকানিরা দুধদার করে দরজা জানলা বন্ধ করছে, লোকজন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটোছুটি করছে। চতুর্দিকে চিৎকার, ও ভাই কোথায় গেলি, ও মামা শিগগির এসো। লোকজনের ভিড়ের উপর দিয়ে টাঙ্গাওয়ালারা খালি গাড়ি বোঝাই গাড়ি এমনই কাণ্ডজ্ঞান হারিয়ে চালিয়েছে যে আমার চোখের সামনে একখানা গাড়ি হুড়মুড়িয়ে কাবুল নদীর বরফের উপর গিয়ে পড়ল। কেউ ফিরে পর্যন্ত তাকালো না। সব কিছু ছাপিয়ে মাঝে মাঝে কানে চিৎকার পৌঁছয়, বাচ্চায় সকাও আসছে, বাচ্চায় সকাও এসে পড়ল। এমন সময় গুড়ুম করে রাইফেলের শব্দ হলো। লক্ষ্য করলুম শব্দটা শহরের উত্তর দিক থেকে এলো। সঙ্গে সঙ্গে দিকবিদিক জ্ঞানশূন্য জনতা যেন বদ্ধ উন্মাদ হয়ে গেল। যাদের হাতে কাঁধে বোচকাবুচকি ছিল তারা সেগুলো ফেলে দিয়ে ছুটল। একদল রাস্তার পাশের নয়ানজুলিতে নেমে গেছে, অন্য দল কাবুল নদীতে
জমে যাওয়া জলের ওপর ছুটতে গিয়ে বারে বারে পিছলে পড়ছে। রাস্তার পাশে যে অন্ধ ভিখারি বসত সেদিকে উঠে দাঁড়িয়েছে, ভিড়ের ঠেলায় এদিক ওদিক টাল খাচ্ছে আর দু হাত শূন্যে তুলে সেখানে যেন পথ খুঁজছে। আমি কোনো গতিকে রাস্তা থেকে নেমে নয়াঞ্জলি পেরিয়ে এক দোকানের বারান্দায় গিয়ে দাঁড়ালো। স্থির করলুম বিদ্রোহ বিপ্লবের সময় পাগলা ঘোড়ার চোট খেয়ে অথবা ভিড়ের চাপে দম বন্ধ হয়ে মরব না, মরতে হয় মরব আমার হিস্সার গুলি খেয়ে। 1 মিনিট যেতে না যেতে আরেক ব্যক্তি এসে জুটলেন। ইনি ইটালিয়ান কলোনেল্লো অর্থাৎ কর্নেল, বয়স 60-এর কাছাকাছি, লম্বা করগেটের দাড়ি। এই প্রথম লোক পেলুম যাকে ধীরে সুস্থে কিছু জিজ্ঞাসা করা যায়। বললুম, আমি তো শুনেছিলুম ডাকাত সর্দার বাচ্চায় সকাও আসবে আমানুল্লাহর হয়ে সিনোয়ারিদের সঙ্গে লড়বার জন্য, কিন্তু এ কী কাণ্ড? কলোনেল্লো বললেন, মনে হচ্ছে ভুল খবর, এ তো আসছে শহর দখল করবার জন্য। তাই যদি হয় তবে আমানুল্লাহর সৈন্যরা এখনও শহরের উত্তর দিকে যাচ্ছে না কেন? এরকম অতর্কিতে বচ্চায় সকাও এসে পৌঁছলই বা কী করে? তার দলে কী পরিমাণ লোকজন, শুধু বন্দুক না কামান টামান তাদের সঙ্গে আছে? এসব অন্য কেন প্রশ্নের উত্তর কলোনেল্লো দিতে পারলেন না। মাঝে মাঝে শুধু বললেন, কি অদ্ভুত অভিজ্ঞতা। আমি বললুম, সাধারণ কাবুলে যে ভয় পেয়েছে সে তো স্পষ্টই বোঝা যাচ্ছে, কিন্তু ইউরোপিয়ানরা এদের সঙ্গে জুটল কেন? এরা যাচ্ছে কোথায়? কলোনেল্লো বললেন, আপন আপন দূতাবাসে আশ্রয়ের সন্ধানে। ততক্ষণে বন্দুকের আওয়াজ বেশ গরম হয়ে উঠেছে। ভিড়ও দেখলুম ঢেউয়ে ঢেউয়ে যাচ্ছে, একটানা স্রোতের মতো নয়। 2 ঢেউয়ের মাঝখানে আমি কলোনেল্লোকে বললুম, চলুন বাড়ি যাই। তিনি বললেন যে শেষ পর্যন্ত না দেখে তিনি বাড়ি যাবেন না, মিলিটারি খেয়াল, তর্ক করা বৃথা। বাড়ির দোরের গোড়ায় দেখি আব্দুর রহমান। আমাকে দেখে তার দুশ্চিন্তা সব কেটে গেল। বাড়ি ঢুকতেই সে সদর দরজা বন্ধ করে তার গায়ে একগাদা ভারী ভারী পাথর চাপালো। বিচক্ষণ লোক, ইতোমধ্যে দুর্গ রক্ষা করার যে বন্দোবস্তের প্রয়োজন সেইটুকু সে করে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলুম, বেনোয়া সাহেব কোথায়? বলল, তিনি মাত্র একটি সুটকেস নিয়ে টাঙ্গাই করে ফ্রেঞ্চ লিগেশনে চলে গিয়েছেন। ততক্ষণে বন্দুকের শব্দের সঙ্গে মেশিন গানের একটানা ক্যাট ক্যাট যোগ দিয়েছে। আব্দুর রহমান চা নিয়ে এসেছিল, কান পেতে শুনে বলল, বাদশার সৈন্যরা গুলি আরম্ভ করেছে, বাচ্চা মেশিন গান পাবে কোথায়? আমি জিজ্ঞেস করলুম, বাদশার সৈন্যরা কি এতক্ষণে বাচ্চার মুখোমুখি হলো? তবে কি সে বিনা বাধায় কাবুলে পৌঁছল? আব্দুর রহমান বলল, দোরের গোড়ায় দাঁড়িয়ে অনেককেই তো জিজ্ঞেস করলো, কেউ কিছু বলতে পারল না। বোধ হচ্ছে বাচ্চা বিনা বাধাই এসেছে। ওর দেশ হলো কাবুলের উত্তর দিকে, আমার দেশ পানশির, তারও উত্তরে। ওদিকে কোনো বাদশাহী সৈন্যের আনাগোনা হলে আমি দেশের লোকের কাছ থেকে বাজারে খবর পেতুম। বাদশাহী সৈন্যরা সবাই তো এখন পূর্ব দিকে সিনোয়ারির বিরুদ্ধে লড়তে গিয়েছে, আলী আহমদ খানের তাবেতে। গোলাগুলি চলল, সন্ধ্যা হলো। আব্দুর রহমান আমাকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে আগুনের তদারকিতে বসল। তার চোখ মুখ থেকে আন্দাজ করলুম সে কাবুলিদের মতো ভয় পায়নি। কথাবার্তা থেকে বুঝতে পারলুম বাচ্চা যদি যেতে তবে লুটতরাজ নিশ্চয়ই হবে, এবং তাই নিয়ে আমাদের মঙ্গলামঙ্গল সম্বন্ধে সে ঈষৎ দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু এসব ছাপিয়ে উঠছে তার কৌতূহল আর উত্তেজনা। শহরের সার্কাস ঢুকলে ছেলেপিলেদের যেরকম হয়। কিন্তু এই বাচ্চায় সকাউটিকে আব্দুর রহমানকে জিজ্ঞেস করতে হলো না, সে নিজের থেকেই অনেক কিছু বলল, এবং তার থেকে বুঝলুম যে আব্দুর রহমান বরফের জহুরি, ফ্রস্ট বাইটের ওঝা, রন্ধনে ভীমসেন, ইন্ধনের নলরাজ, সব কিছুই হতে পারেন, কিন্তু বক্সওয়েল হতে এখনও তার ঢের দেরি। বাচ্চায় সকাও সম্বন্ধে সে যা বলল তার উপরে উত্তম রবিনহুড খাড়া করা যায়, কিন্তু সে বস্তু জলজ্যান্ত মানুষের জীবনী বলে চালানো অসম্ভব। 14 আনা বাদ দেওয়ার পরও যেটুকু রইল তার থেকে বাচ্চার জীবনের এইটুকু পরিচয় পাওয়া গেল যে সে প্রায় 100 ডাকাতের সর্দার, বাসস্থান কাবুলের উত্তর দিকে কোহিস্তানে, ধনীকে লুটে গরিবকে পয়সা বিলোয়। আমানুল্লাহ যখন ইউরোপে ছিলেন তার পরাক্রম তখন এমনই বেড়ে গিয়েছিল যে কাবুল কোহিস্তানের পণ্য বাহিনীর কাছ থেকে সে রীতিমতো ট্যাক্স আদায় করত। আমানুল্লাহ ফিরে এসে কোহিস্তানের হাটে বাজারে নোটিশ লাগান, ডাকাত বাচ্চায় সকাওয়ের মাথা চাই, পুরস্কার 500 টাকা। বাচ্চা সেগুলো সরিয়ে পাল্টা নোটিশ লাগায়, কাফির আমানুল্লাহর মাথা চাই, পুরস্কার 1000 টাকা। আব্দুর রহমান জিজ্ঞেস করল, কর্নেলের ছেলে আমাকে শুধালো যে আমি যদি আমানুল্লাহর মুন্ডুটা কাটি আর আমার ভাই যদি বাচ্চায় সকায়ের মুন্ডুটা কাটে তবে আমরা দুজনে মিলে কত টাকা পাবো? আমি বললুম 1500 টাকা। সে হেসে লুটোপুটি বলল, 1 পয়সাও নাকি পাবো না? বুঝিয়ে বলুন তো হুজুর, কেন পাবো না? আমি সান্ত্বনা দিয়ে বললুম,
কেউ জ্যান্ত নেই বলে তোমার টাকাটা মারা যাবে বটে, কিন্তু কর্নেলের ছেলেকে বলো যে তখন আফগানিস্তানের তখত তোমাদের পরিবারের যাবে। আরও শুনলুম বাচ্চাই সকাল নাকি দিন 10 আগে হঠাৎ জবলুস সিরাজের সরকারি বড়কর্তার কাছে উপস্থিত হয়ে কোরআন ছুঁয়ে কসম খেয়েছিল যে সে আমানুল্লাহর হয়ে সিনওয়ারিদের সঙ্গে লড়বে, এবং সেই কসমের জোরে শখানেক রাইফেল তার কাছ থেকে বাগিয়ে নিয়ে ফের উধাও হয়ে গিয়েছিল। তবে কি সেই বন্দুকগুলো নিয়েই বাচ্চার দল আমানুল্লাহকে আক্রমণ করেছে? আশ্চর্য হবার কি আছে? আমানুল্লাহ যখন উপজাতিদের কাছ থেকে তোলা ট্যাক্সের পয়সায় ফৌজ পুষে তাদের তাঁবুতে রাখেন, তখন বাচ্চাই বা আমানুল্লাহর কাছ থেকে বন্দুক বাগিয়ে তাকে আক্রমণ করবে না কেন? রাত তখন 12টা। আব্দুর রহমান বলল, আজ আমি আপনার বসবার ঘরে শোবো। আমি বললুম, তুমি তো ঠান্ডা ঘর না হলে ঘুমোতে পারো না, আমার প্রাণ রক্ষার জন্য তোমাকে এত দুর্ভাবনা করতে হবে না। আব্দুর রহমান বলল, কিন্তু আমি অন্য ঘরে শুলে আমার বিপদ আপদের খবর আপনি পাবেন কি করে? আমার জান বাবা আপনার হাতে সঁপে দিয়ে যাননি। কথাটা সত্যি। আব্দুর রহমান আমার চাকরিতে ঢুকেছে খবর পেয়ে তার বুড়ো বাপ গাঁ থেকে এসে আমাকে তার জানের মালিক, স্বভাব চরিত্রের তদারককার এবং চটে গেলে খুন করবার হক দিয়ে গিয়েছিল। আমি বুড়োকে খুশি করবার জন্য সিংহ ও মুশিকের গল্প বলেছিলুম, কিন্তু আব্দুর রহমানের ফন্দিটা দেখে অবাক হলো। সাক্ষাৎ নিউটন। এদিকে বাক্সে দুটো ফুটো করে দুটো বেড়ালের জন্য, অন্যদিকে মধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করতে পারে। একদিকে কর্নেলের ছেলের ধাঁধায় বোকা বনে যায়, অন্যদিকে তর্কে বাঙালিকেও কাবু করে আনে। আব্দুর রহমান শুয়ে শুয়ে কতলে আম অর্থাৎ পাইকারি খুন খারাপি লুটতরাজের যে বর্ণনা দিল, তার থেকে বুঝলাম বাচ্চায় সকাল যদি শহর দখল করতে পারে তবে তার কোনোটাই বাদ যাবে না। চিঙ্গিস নাদির রাজা বাদশাহ হয়ে যখন এসব করতে পেরেছেন, তখন বাচ্চা ডাকাত হয়ে এসব করবে না সে আশা দিদিমার রূপকথাতেও করা যায় না। ইরান, আফগানিস্তান, চীন প্রভৃতি সভ্য দেশে সাজা দেওয়ার নানা রকম বিদগ্ধ পদ্ধতি প্রচলিত আছে। কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া, কোমর অবধি মাটিতে পুঁতে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে ক্ষতবিক্ষত করে মারা, পেট কেটে চোখের সামনে নাড়ি ভুড়ি বের করে মারা, জ্যান্ত অবস্থায় চামড়া তুলে মারা ইত্যাদি বহুতর কায়দায় অনেক চাক্ষুষ বর্ণনা আমি শুনেছি। তার মধ্যে একটা হচ্ছে দেয়ালের গায়ে দাঁড় করিয়ে লম্বা পেরেক দিয়ে 2 কান দেয়ালের সঙ্গে গেঁথে দেওয়া। আব্দুর রহমানের কাছ থেকে শোনা, সে অবস্থায়ও নাকি মানুষের ঘুম পায় আর মাথা বারবার ঝুলে পড়ে। তার তুলনায় রাইফেল মেশিনগানের শব্দ আর চেঙ্গিস নাদিরের কাহিনী স্মরণ ধুলি পরিমাণ। কাজেই সেই অবস্থায় ঘুমিয়ে পড়াটা বীর অথবা কাপুরুষ কোনো কিছুরই লক্ষণ নয়। সকালবেলা দেউরি খুলে দেখি শহরে মেলার ভিড়। কাবুল শহরের আশপাশের গাঁ থেকে নানা রকম লোক এসে জড়ো হয়েছে, সুযোগ সুবিধা পেলে লুটে যোগ দেবে বলে। অনেকের কাঁধেই বন্দুক, শীতের ভারী ভারী জামার ভেতর যে ছোড়া পিস্তলও আছে সেটাও অনায়াসে বোঝা গেল। আব্দুর রহমানের বাধা সত্ত্বেও বেরিয়ে পড়লুম ব্যাপারটায় তদন্ত করবার জন্য। আর্ক কাবুল শহরের ভেতরকার বড় দুর্গ। হুমায়ুনের জন্ম এই আর্কের ভেতরেই হয়েছিল। আর্ক থেকে বড় রাস্তা বেরিয়ে এসে কাবুল নদীর পাড়ে ঠেকেছে, তাকেই কাবুলের চৌরঙ্গি বলা যেতে পারে। সেখানে দেখি একটা বড় রকমের ভিড় জমেছে। কাছে গিয়ে বুঝলুম কোনো এক বড় রাজকর্মচারী, অফিসারও হতে পারেন, কাবুল শহরের লোকজনকে বাচ্চার বিরুদ্ধে লড়বার জন্য সলা মন্ত্রণা দিচ্ছে। ও যান স্থিত আইয়া, ধরো হাতিয়ার, ফ্রান্সের লোক বাঁধো দল। এই ধরনের ওজস্বিনী ফরাসিনী বক্তৃতা নয়। ভদ্রলোকের শুকনো ফ্যাকাশে ঠোঁট কাঁপছে আর বিড়বিড় করে যা বলছেন 10 হাত দূর থেকে তা শোনা যাচ্ছে না। টিমের কাপ্তান যেরকম প্র্যাকটিসের পূর্বে আটা আটা হকি স্টিক বিলোয়, তেমনি গাদা গাদা দামি ঝকঝকে রাইফেল বিলোনো হচ্ছে। বলা নেই কওয়া নেই, যার যা ইচ্ছে এক একখানা রাইফেল কাঁধে ঝুলিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। শুধু লক্ষ্য করলুম উত্তর দিকে কেউই গেল না, অথচ লড়াই সেই দিকেই। রাইফেল বিলোনো শেষ হতেই ভদ্রলোক তড়িৎ গতিতে চলে গেলেন। বিপজ্জনক অবশ্য কর্তব্যকর্ম অর্ধ সমাধান করে মানুষ যেরকম তড়িঘড়ি এক স্থান থেকে সরে পড়ে, তখন চোখে পড়ল তার পরনে পাজামা, কুর্তা, জুব্বা, পাগড়ি, দেরেশি নয়। তারপর চারদিকে তাকিয়ে দেখি কারো পরনেই দেরেশি নয়, আর সকলের মাথায় পাগড়ি। আমার পরনে স্যুট, মাথায় হ্যাট। অস্বস্তি বোধ হতে লাগলো। এমন সময় দেখি ভিড় ঠেলে হনহন করে এগিয়ে আসছেন মীর আসলাম। কোনো কথা না কয়ে আমার কাঁধে হাত দিয়ে আমাকে বাড়ির দিকে টেনে নিয়ে চললেন, আমার কোনো প্রশ্নের উত্তরে মুখ না খুলে, কোনো কথায় কান না দিয়ে। বাড়ি পৌঁছতেই আমাদের দুজনকে দেখে আব্দুর রহমান কি একটা বলে 3 লম্ফে বাড়ি থেকে রাস্তায় বেরোলো। মীর আসলাম আমাকে বকতে আরম্ভ করলেন,
এ কি তামাশা দেখার সময়? না, ইয়ার্কি করে ঘুরে বেড়াবার মৌকা, তাও আবার দেরেশি পরে। আমি শুধু বললুম, কি করে জানবো বলুন যে দেরেশি পরার আইন মকুব হয়ে গিয়েছে? মীর আসলাম বললেন, মকুব বাতিলের প্রশ্ন এখন কে শুধায় বাপ? যে কোনো মুহূর্তে বাচ্চায়ের ছকাও শহরে ঢুকতে পারে। কাবুলিরা তাই দেরেশি ফেলে ফের মুসলমান হয়েছে। দেখলে না ইস্তক সর্দার খান জব্বা পরে রাইফেল বিনোলেন। আমি আশ্চর্য হয়ে বললুম, সে কি কথা? রাজপরিবার পর্যন্ত ভয় পেয়ে দেরেশি ছেড়েছেন? মীর আসলাম বললেন, উপায় কি বলো? বাদশাহী ফৌজ থেকে সৈন্যরা সব পালিয়েছে। এখন আমানুল্লাহর একমাত্র ভরসা যদি কাবুল শহরের লোক রাইফেল বন্দুক নিয়ে বাচ্চাকে ঠেকাতে পারে। তাদের খুশি করার জন্য দেরেশি বর্জন করা হয়েছে। আমি জিজ্ঞাসা করলু, কিন্তু আপনি তো বলেছিলেন রাজধানীর সৈন্যরা কখনো বিদ্রোহ করে না। বিদ্রোহ তারা করেনি, তারা সব পালিয়েছে। যাদের বাড়ি বহুদূরে, বরফ ভেঙে এখন সেসব জায়গায় পৌঁছানো যায় না, তারা এখনও শহরে গা ঢাকা দিয়ে আছে। যারা নিতান্ত গা ঢাকাও দিতে পারেনি, তারাই লড়তে গেছে। অন্তত আমানুল্লাহর বিশ্বাস তাই। আসলে তারা দেহ আফগানানের পাহাড়ের গায়ে বসে চন্দ্রসূর্য তাক করে গুলি ছুটছে। বাচ্চাকে এখনও ঠেকিয়ে রেখেছে আমানুল্লাহর দেহরক্ষীর খাস সৈন্যদল। আমি ব্যস্ত হয়ে বললুম, কিন্তু মৌলানার বাসা তো দেহ আফগানানের পাহাড়ের গায়ে, চলুন তার খবর নিয়ে আসি। মীর আসলাম বললেন, শান্ত হও, আমি সকালে সেদিকেই গিয়েছিলুম, কিন্তু মৌলানার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারিনি। সেখানে লড়াই হচ্ছে। আমি মোল্লা মানুষ, কাবুল শহর আমাকে চেনে। আমি যখন সেখানে পৌঁছতে পারিনি, তুমি যাবে কি করে? এই সংবাদ শুনে আমার মন থেকে অন্য সব প্রশ্ন মুছে গেল। চুপ করে বসে বসে ভাবতে লাগলুম কিছু করার উপায় আছে কি না। মীর আসলাম আমাকে বাড়ি থেকে বেরোতে পই পই করে বারণ করে চলে গেলেন। ইতোমধ্যে আব্দুর রহমান একখানা নতুন রাইফেল নিয়ে উপস্থিত। চোখে মুখে খুশি উপচে পড়ছে। বলল, হুজুর, চট করে একখানা কাগজে লিখে দিন আপনার রাইফেল নেই, আমি আরেকটা নিয়ে আসি। আমি তখন মৌলানার কথা ভাবছি। আমার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আব্দুর রহমান চলে গেল। লুটপাট আরম্ভ হয়নি সত্য, কিন্তু হতে কতক্ষণ। সকালবেলা যখন বেরিয়েছিলুম তখন কোথাও কোনো পুলিশের দেখা পাইনি। রাজার দেহরক্ষীরা পর্যন্ত বাচ্চাকে ঠেকাতে গিয়েছে। তখন শহর রক্ষা করবে কে? আর এ পরিস্থিতি আফগান ইতিহাসে কিছু অভিনব বস্তু নয়। বাবর বাদশাহ তার আত্মজীবনীতে লিখেছেন, কাবুল শহরে কোনো প্রকার অশান্তির উদ্ভব হলেই আশপাশের চোর ডাকাত শহরের আনাচে কানাচে শিকারের সন্ধানে ঘোরাঘুরি করত। মীর আসলাম আবার আরেকটা সুখবর দিলেন যে বাবরের আমলে কাবুল আজকের চেয়ে অনেক বেশি সভ্য ছিল। অসম্ভব নয়, কারণ বাবর লিখেছেন অশান্তির পূর্বাভাস দেখতে পেলেই তিনি রাস্তায় রাস্তায় সেপাই মোতায়েন করতেন। আমানুল্লাহ যে পারেনি সে তো স্পষ্ট দেখতে পাচ্ছি। অবশ্য একটা সান্ত্বনার কথা হচ্ছে এই যে কাবুলের বসতবাড়ি লুট করা সহজ ব্যাপার নয়। প্রত্যেক বাড়ি দুর্গের মতো করে বাড়ানো, চারিদিকে উঁচু পাঁচিল, সেও আবার খানিকটা উঠে ভেতরের দিকে বেঁকে গিয়েছে। তবে সুবিধা এই যে নই লাগিয়ে ভেতরে লাফিয়ে পড়ার উপায় নেই। দেয়ালের গায়ে আবার এক সারি ছেঁদা। বাড়ির ছাদে দাঁড়িয়ে দেয়ালের আড়াল থেকে সে ছেঁদা দিয়ে রাইফেল গুলিয়ে নির্বিঘ্নে বাইরে গুলি চালানো যায়। বাড়িতে ঢোকার জন্য মাত্র একখানা বড় দরজা। সে দরজা আবার শক্ত ঝুনো কাঠের তৈরি। তার গায়ে আবার ফালি ফালি লোহার পাত পেরেক দিয়ে সেটে দেওয়া হয়েছে। মোক্ষম বন্দোবস্ত। দুখানা রাইফেল দিয়ে 50 জন ডাকাতকে অনায়াসে ঠেকিয়ে রাখা যায়। কারণ যারা রাস্তা থেকে হামলা করবে তাদের কোনো আচ্ছাদন আবরণ নেই, যার তলা থেকে রাইফেলের গুলি বাঁচিয়ে দেয়াল ভাঙবার বা দরজা পোড়াবার চেষ্টা করতে পারে। কিন্তু প্রশ্ন, এই ডিসেম্বরের শীতে সমস্ত রাত ছাদের ওপর টহল দিয়ে নজর রাখবে কে? বড় পরিবার হলে কথা নেই, পাড়া দিয়ে পাহারা দেওয়া যায়। কিন্তু এ স্থলে সেই প্রাচীন সমস্যা, কাকা আর আমি একা, চোর আর লাঠি দুজন। বরঞ্চ তার চেয়েও খারাপ। চোর না হয়ে এরা হবে ডাকাত, হাতে লাঠি নয় বন্দুক। আর সংখ্যায় এদের নারায়ণী সেনা হতেও আপত্তি নেই। এ অবস্থায় মৌলানা আর তার তরুণী ভার্যাকে ডেকে আনি কোন বুদ্ধিতে? কিন্তু ওদিকে তারা হয়তো রয়েছেন আন্ডার দি ফায়ার, দুই ফৌজের মাঝখানে। স্থির করলু, বেশি ভেবে কোনো লাভ নেই। মৌলানার পাড়ায় ঢুকবার সুযোগ পেলেই তাকে সব কথা বুঝিয়ে বলে নির্বাচনের ভারটা তারই হাতে ছেড়ে দেব। আব্দুর রহমান খবর দিল, বাচ্চার ডাকুরা অ্যারোড্রাম দখল করে ফেলেছে বলে আমানুল্লাহর হাওয়াই জাহাজ উঠতে পারছে না।
আমি শুধালুম, কিন্তু আমানুল্লাহ বিদেশ থেকে যেসব ট্যাঙ্ক সাজোয়া গাড়ি এনেছিলেন সেসব কি হলো? নিরুত্তর। কাবুল বাসিন্দাদের যে রাইফেল দেওয়া হলো তারা লড়তে যায়নি? আব্দুর রহমান যা বলল তার হুবহু তর্জমা বাংলা প্রবাদে আছে। শুধু এ স্থলে উলু খড়ের দুখানা পা আছে বলে দুরাজার মাঝখানে সে যেতে রাজি হচ্ছে না। আমি বললুম, তাজ্জবের কথা বলছো আব্দুর রহমান? বাচ্চাই সকাও ডাকাত, সে আবার রাজা হলো কি করে? আব্দুর রহমান যা বলল তার অর্থ বাচ্চা শুক্রবার দিন মোল্লাদের হাত থেকে তাজ পেয়েছে। খুতবায় অর্থাৎ আনুষ্ঠানিক পদ্ধতিতে তার নাম বাদশাহ হিসেবে পড়া হয়েছে। আমানুল্লাহ কাফির সে ফতোয়া প্রচারিত হয়েছে ও বাচ্চাই সকাও বাদশাহ হবিবুল্লাহ খান নাম ধারণ করে কাবুল শহর থেকে কাফির আমানুল্লাহকে বিতাড়িত করবার জন্য জিহাদ ঘোষণা করেছেন। অদৃষ্টের পরিহাস, আমানুল্লাহর পিতার নাম হবিবুল্লাহ। আততায়ীর হস্তে নিহত হবিবুল্লাহর অতৃপ্ত প্রেতাত্মা কি স্বীয় নামেই প্রতিহিংসার রক্ত অনুসন্ধান করছে? সন্ধ্যার দিকে আব্দুর রহমান তার শেষ বুলেটিন দিয়ে গেল। আমানুল্লাহর হাওয়াই জাহাজ কোনো গতিকে উঠতে পারায় বোমা ফেলেছে। বাচ্চার দল পালিয়ে গিয়ে মাইলখানেক দূরে থানা গেড়েছে। জনমানবহীন রাস্তা, অথচ শান্তির সময় এ রাস্তা গমগম করে। আমার গা ছমছম করতে লাগলো। দুদিকে দোকানপাট বন্ধ, বসতবাড়ির দেউড়ি বন্ধ। বাসিন্দারা সব পালিয়েছে না ঘুপটি মেরে দেয়ালের সঙ্গে মিশে গিয়েছে বুঝবার উপায় নেই। যে কুকুর বেড়াল বাদ দিয়ে কাবুলের রাস্তায় কল্পনা করা যায় না, তারা সব গেল কোথায়? যেখানে গলি এসে বড় রাস্তায় মিশেছে সেখানে ডাইনে বাঁয়ে উকি মেরে দেখি একই নির্জনতা। এসব গলি শীতের দিনেও বাচ্চা বাচ্চাদের চিৎকারে গরম থাকে। মানুষের কানের তো কথাই নেই, বরফের গাদা পর্যন্ত ফুটো হয়ে যায়। এখন সব নির্ঝুম নীরব। গলিগুলোর চেহারা এমনিতেই নোংরা থাকে, এখন জনমানবের আবরণ উঠে যাওয়াতে যেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে সর্বাঙ্গে ঘাঁ পাচড়া দেখাতে আরম্ভ করেছে। শহরের উত্তর প্রান্ত, পর্বতের শানুদেশ। মৌলানার বাড়ি এখনো বেশ দূরে। বাচ্চার একদল ডাকাত এদিকে আক্রমণ করেছিল। তারা সব পালিয়েছে না আড়ালে বসে শিকারের অপেক্ষা করছে কে জানে। হঠাৎ দেখি দূরে এক রাইফেলধারী আমার দিকে এগিয়ে আসছে। ডাইনে বাঁয়ে গলি নেই যে ঢুকে পড়ব, দাঁড়িয়ে অথবা পেছনে ফিরে লাভ নেই। আমি তখন মামুলি পাখি মারা বন্দুকের পাল্লার ভেতরে এগিয়ে চললুম। মনে হলো রাইফেলধারীও আমাকে দেখতে পেয়েছে, কিন্তু আমাকে হাতিয়ারবিহীন দেখে কাঁধে ঝোলানো রাইফেল হাতে তোলার প্রয়োজন বোধ করেনি। দুজন মুখোমুখি হলুম। সে একবার আমার মুখের দিকে তাকালোও না। চেহারা দেখে বুঝলুম সে গভীর চিন্তায় মগ্ন। তবে কি আমারই মতো কারো সন্ধানে গিয়েছিল, নিরাশ হয়ে ফিরেছে? কে জানে কি। মৌলানার বাড়ি গলির ভেতরে। সেখানে পৌঁছানো পর্যন্ত দ্বিতীয় প্রাণীর সঙ্গে সাক্ষাৎ হলো না। কিন্তু এবারে নতুন বিপদ। দরজার কড়া নেড়ে নেড়ে হাতে কড়া পড়ে গেল, কোনো সাড়া শব্দ নেই। তবে কি মৌলানারা কেউ নেই? অথবা সে শীতে দরজা জানালা সব কিছু বন্ধ বলে কড়া নাড়া, আমার চিৎকার কিছুই তাদের কানে পৌঁছাচ্ছে না। কতক্ষণ ধরে চেঁচামেচি করেছিলুম বলতে পারবো না। হঠাৎ আমার মনে আরেক চিন্তার উদয় হলো। মৌলানা যদি গুম হয়ে গিয়ে থাকেন আর তার বউ বাড়িতে খিল দিয়ে বসে আছেন, স্বামীর গলা না শুনলে দরজা খুলবে না, অথবা একা থেকে থেকে ভয়ে মূর্ছা গেছেন। আমার গলা থেকে বিকৃত চিৎকার বেরুতে লাগলো। নিজের নাম ধরে পরিচয় দিয়ে চেঁচাচ্ছি। মনে হচ্ছে এ আমার গলা নয়, আমার নাম নয়। হঠাৎ শুনি মিয়াও, জিয়াউদ্দিনের বেড়াল। আর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। মৌলানা, চোখ ফোলা, গাল এমনিতেই ভাঙা, আরও বসে গিয়েছে। দুদিনে 10 বছর বুড়িয়ে গিয়েছেন। বললেন, পরশুর দিন প্রথম গোলমাল শুরু হতেই চাকরকে টাঙ্গা আনতে পাঠিয়েছিলেন, সে এখনও ফেরেনি। পাড়ার আর সবাই পালিয়েছে। ইতিমধ্যে বাচ্চার সেপাই 2 বার এ রাস্তা দিয়ে নেমে এসে 2 বার হটে গিয়েছে। স্বামী স্ত্রী আল্লাহর হাতে জান সঁপে দিয়ে ডাকাতের হানার অপেক্ষা করছিলেন। সে তো হলো, কিন্তু এখন চলো, এই নির্জন ভুতুরে পাড়ায় আর এক মুহূর্ত থাকা নয়। তখন মৌলানা যা বললেন তা শুনে বুঝলুম এ সহজ বিপদ নয়। তার স্ত্রী আসন্ন প্রসবা। আমার বাড়ি পর্যন্ত হেঁটে যাবার মতো অবস্থা হলে তিনি বহু পূর্বেই চলে আসতেন। বললুম, তাহলে আর বসবো না, টাঙ্গার সন্ধানে চললুম। শহরে ফিরে এসে পাক্কা 2 ঘন্টা এ আস্তাবল সে বাগ্যিখানা অনুসন্ধান করলুম। একটা ঘোড়া দেখতে পেলুম না। শুনলুম ডাকাত এবং রিকুইজিশনের ভয়ে সবাই গাড়ি ফেলে ঘোড়া নিয়ে পালিয়েছে। এখন উপায়, একমাত্র উপায় আব্দুর রহমানের গায়ের জোর। সে মৌলানার বউকে কোলে কাঁধে করে বাড়ি নিয়ে আসতে পারবে নিশ্চয়ই, কিন্তু
না, এতে কোনো কিন্তু নেই, রাজি করাতেই হবে। কিন্তু বাড়ি ফিরে যে নয়নাভিরাম দৃশ্য দেখলুম, তেমনটা জীবনে আর কখনো দেখিনি। আমার আঙিনা যেন শান্তিনিকেতনের লাইব্রেরির সামনের গৌর প্রাঙ্গণ। বেনোয়ার সাহেব আর মৌলানা নিত্যিকার মতো দাঁড়িয়ে গল্প করছেন। আব্দুর রহমানও সসম্ভ্রম গলা খাকারি দিয়ে বোঝালো, পুরা বাতকে জানানা হ্যায়। জিয়াউদ্দিন বললেন যে আমি চলে আসার ঘণ্টাখানেক পরেই নাকি তার চাকর টাঙ্গা নিয়ে উপস্থিত হয়। আনন্দের আতিশয্যে প্রশ্ন পর্যন্ত জিজ্ঞেস করলুম না, এ দুর্দিনে সে টাঙ্গা পেল কোথায়? তারপর তাকিয়ে দেখি বেনোয়ার সাহেবের গালে দুদিনের দাড়ি, কোট পাতলুন দুমড়ানো, চেহারা অধৌত। ভদ্রলোক ফরাসি, হামেশাই ফিটফাট থাকেন। শান্তিনিকেতনের সবাই জানে যে বিদেশিদের মধ্যে একমাত্র তিনিই বাঙালি ফিট বাবুর মতো ধুতি কুচিয়ে পড়তে জানেন। শুধু তাই নয়, বাঁ হাত দিয়ে কোঁচাটি টেনে নিয়ে খানিকটা উঁচুতে তুলে দরকার হলে হনহন করে হাঁটতেও পারতেন। বললেন, পরশুদিন টাঙ্গা ফরাসি লিগেশনে পৌঁছাতে পারেনি। লিগেশন শহরের উত্তর দিকে বলে পাগলা জনতা উজিয়ে গাড়ি খানিকটা চলার পর গাড়ি গাড়োয়ান দুজনেই দিশেহারা হয়ে যায়। শেষটায় গাড়োয়ান সাহেবের কথায় কান্না দিয়ে সোজা গ্রামের রাস্তা ধরে পূব দিকে 3 মাইল দূরে নিজের গায়ে উপস্থিত হয়। সাহেব দুরাত্রির একদিন গরিব চাষার গোয়াল ঘরে না আর কোথাও লুকিয়ে কাটিয়েছেন। 2-4 ঘন্টা অন্তর অন্তর নাকি গাড়োয়ান আর তার ভাই বেরদার গলার উপর হাত চালিয়ে সাহেবকে বুঝিয়েছে যে কাবুল শহরে সব ফিরিঙ্গিকে জবাই করা হচ্ছে। বেনোয়া সাহেব ভালো সাহিত্যিক, কাজী বর্ণনাটা দিলেন বেশ রসিয়ে রসিয়ে, আপন দুশ্চিন্তা উদ্বেগটা ঢেকে চেপে। কিন্তু চেহারা দেখে বুঝতে পারলুম যে 1914 থেকে 18 সালে লড়াইয়ের অভিজ্ঞতার তুলনায় এই অভিজ্ঞতার মূল্য তিনি কিছু কম দেননি। মৌলানা বললেন, সাহেব বড় বেঁচে গেছেন। গায়ের লোক যে আপনার গলা কেটে গাজী হবার লোভ সংবরণ করতে পেরেছে, সেই আমাদের পরম সৌভাগ্য। বেনোয়া বললেন, চেষ্টা হয়নি কিনা বলতে পারবো না। যখনই দেখেছি 2-3 জন মিলে ফিসফাস করছে, তখনই সন্দেহ করেছি আমাকে নিয়েই বুঝি কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস বাড়িওয়ালা আমাকে অতিথি হিসেবে ধরে নিয়ে আমার প্রাণ বাঁচানো নিজের কর্তব্য বিবেচনা করে আর 5 জনকে ঠেকিয়ে রেখেছিল। আমি বললুম, আমি কাবুলের গায়ে 1 বছর কাটিয়েছি। আমার বিশ্বাস কাবুল উপত্যকার সাধারণ চাষা অত্যন্ত নিরীহ, পারতপক্ষে খুন খারাপই করতে চায় না। বেনোয়া সাহেব বেশভূষা পরিবর্তন করে আপন লিগেশনে চলে গেলেন। আমি মৌলানাকে বললুম, দেখলে ফরাসি, জার্মান, রুশ, তুর্ক, ইরানি, ইতালি সবাই আপন লিগেশনে গিয়ে আশ্রয় নিচ্ছে, শুধু তোমার আমার কোথাও যাবার জায়গা নেই। মৌলানা বললেন, ব্রিটিশ লিগেশন ব্রিটিশের জন্য, বাংলা কথা। যদিও তৈরি ভারতীয় অর্থে, চলে ভারতের পয়সায়। ইস্তক হিজ ব্রিটানিক ম্যাজেস্টিক মিনিস্টার লেফটেন্যান্ট কর্নেল স্যার ফ্রান্সিস হামফ্রিজ নুন খান ভারত সরকারের। আমি বললুম, বিস্তর নুন, মাসে 3-4 হাজার টাকার। দুজনেই এক বাক্যে স্বীকার করলুম যে পরাধীন দেশের অবমাননা লাঞ্ছনা বিদেশ না গেলে সম্মুখ হৃদয়ঙ্গম হয় না। জার্মান কবি গেটে বলেছেন, যে বিদেশে যায়নি সে স্বদেশের স্বরূপ চিনতে পারেনি। 4 দিন অরাজকতার ভিতর দিয়ে কাটল। কনফুৎসিয় বলেছেন, বাঘ হতে ভয়ঙ্কর কুরাজার দেশ। আমি মনে মনে বললুম, তারও বাড়া হবে ডাকু পরে রাজবেশ। আমানুল্লাহ বসে আছেন আর্কের ভিতরে। তার চেলা চামুন্ডারা শহরের লোককে সাধ্য সাধনা করছে বাচ্চার সঙ্গে লড়াই করবার জন্য। কেউ কান দিচ্ছে না। শহর চোর ডাকাতে ভর্তি। যেসব বাড়ি পাকাপোক্ত মাল দিয়ে তৈরি নয়, সেগুলো লুট হচ্ছে। একটুখানি নির্জন রাস্তায় যাবার জো নেই। ওভারকোটের লোভে শীত কাতুরে ফিজকে ডাকাত সব কিছু করতে প্রস্তুত। টাকার চেয়েও ডাকাতের লোভ ওই জিনিসের ওপর, কারণ টাকা দিয়েও কোনো কিছু কেনার উপায় নেই। হাট বসছে না বলে দুধ, মাংস, আলু, পেঁয়াজ কিছুই কেনা যাচ্ছে না। গম ডালের মুদিও গ্যাঁট হয়ে বসে আছে দাম চড়াবার আশায়। কাবুল শহর বাকি দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। শ্বেতাঙ্গরা রাস্তায় বেরোচ্ছে না। একমাত্র রুশ পাইলটরা নির্ভয়ে শহরের মাঝখান দিয়ে ভিড় ঠেলে বিমানঘাটিতে যাওয়া আসা করছে। হাতে রাইফেল পর্যন্ত নেই, কোমরে মাত্র একটি পিস্তল। কিন্তু সবচেয়ে আশ্চর্য হলুম খাস কাবুলি বাসিন্দাদের ব্যবহার দেখে। রাইফেল ঝুলিয়েছে কাঁধে, বুলেটের বেল্ট বেঁধেছে কোমরে, কেউ পড়েছে আড়াআড়ি করে পৈতের মতো বুকের উপরে, কেউ বা বাজুবন্ধ বানিয়ে বাহুতে, কেউ কাকন করে কবজিতে, 2-1 জন মল করে পায়ে। যে অস্ত্র বিদ্রোহী নরঘাতক দস্যুর বিরুদ্ধে ব্যবহার করার জন্য দিন ও আফগানিস্তান নিরন্ন থেকে ক্রয় করেছিল, সে আজ অলঙ্কার রূপে ব্যবহৃত হলো। কিন্তু আশ্চর্য, নগরী রক্ষা করতে এদের কোনো উৎসাহ নেই।
দস্যু জয়লাভ করলে লুণ্ঠিত হবার ভয় নেই। প্রিয়জনের অপমৃত্যুর আশঙ্কা সম্বন্ধে এরা সম্পূর্ণ উদাসীন। সর্বব্যাপী অনিশ্চয়তা এদের বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। মীর আসলাম কানে কানে বললেন, তিনি খবর পেয়েছেন কাবুলের বড় বড় মহল্লার সর্দার আর বাচ্চার ভেতরে গোপনে বোঝাপড়া হয়ে গিয়েছে যে কাবুলিরা যদি আমানুল্লাহর হয়ে না লড়ে তবে বাচ্চা শহর লুট করবে না। কথাগুলো যীশুখ্রিস্টের করাঙ্গুলি হয়ে আমার অন্ধত্ব ঘুচিয়ে দিল। মীর আসলামের খবর সত্য বলে ধরে নিলে কাবুলবাসীর নির্বিকল্প সমাধির চূড়ান্ত সমাধান হয়ে যায়। কিন্তু হায়, অস্ত্রবলে হীন, অর্থ সামর্থ্যে দীনও যে রাজার শুদ্ধ সাহসের বলে বিশ্বরাজ ইংরেজকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জন করলেন, অনর্বর অনুন্নত দেশকে যে রাজা প্রগতির পথে চালিত করবার জন্য আপন সুখ শান্তি বিসর্জন দিলেন, বিশ্বের সম্মুখে যে নরপতি আপন দেশের মুখোজ্জ্বল করলেন, তাকে বিসর্জন করে কাবুলের লোক বরণ করল ঘৃণ্য নিজ দস্যুকে। একেই কি বলে কৃতজ্ঞতা, নিমক হালালি? তবে কি আমানুল্লাহ কাফির? মীর আসলাম গর্জন করে বললেন, আলবত না। যে রাজা প্রজার ধর্মকর্মে হস্তক্ষেপ করেন না, নামাজ রোজা যিনি বারণ করেননি, হজে যেতে জাকাত দিতে তিনি বাধা দেননি, তার বিরুদ্ধে বিদ্রোহ করা মহাপাপ, তার শত্রুর সঙ্গে যোগ দেওয়া তেমনি পাপ। পক্ষান্তরে বাচ্চায় সকাও খুনি ডাকাত, ওয়াজিবুল কতলের উপযুক্ত, সে কশ্চিন কালেও আমিরুল মুমিনিন বা বাদশাহ হতে পারে না। মীর আসলাম বহু শাস্ত্রে অগাধ পণ্ডিত, আমার বিবেক বুদ্ধিও তার কথায় সায় দিল। তবু বললাম, কিন্তু আপনি আবার কবে থেকে আমানুল্লাহর খয়ের খা হলেন? মীর আসলাম আরও জোরে হুঙ্কার দিয়ে বললেন, আমি যা বলেছি তা সম্পূর্ণ নেতিবাচক। আমি বলি, আমানুল্লাহ কাফির নয়, তার বিরুদ্ধে বিদ্রোহ নাজায়েজি, অশাস্ত্রীয়। নাস্তিক রাসান রাজদূতাবাসে গিয়ে শুনি সেখানেও ওই মত। দেবেদফকে বলল, রেভলিউশন আরম্ভ হয়েছে। তিনি বললেন, না, রেবেলিয়ন। আমি শুধালুম, তফাৎটা কি? বললেন, রেভলিউশন প্রগতিকামী, রেবেলিয়ন প্রগতি পরিপন্থী। ভাবলুম মীর আসলামকে এ খবরটি দিলে তিনি খুশি হবেন। বুড়ো উল্টে গম্ভীর হয়ে বললেন, সমরখন্দ বুখারার মুসলিমদের উচিত রুশের বিরুদ্ধে বিদ্রোহ করা। রুশ সরকার তাদের মক্কায় হজ করতে যেতে দেয় না। খামখেয়ালি ছোটলাটের আশু আগমন সংবাদ শুনে যেরকম গায়ের পণ্ডিত হতবুদ্ধি হয়ে যান, মৌলানা আর আমি সেই রকম একে অন্যের মুখের দিকে ফ্যাল করে তাকাই। মৌলানার বউ যে বড়লাটকে নিমন্ত্রণ করে বসে আছেন, তিনি কোনোদিন কোন গাড়িতে কি কায়দায় আসবেন, তাকে কে অভ্যর্থনা করবেন, তিনি এলে তাকে কোথায় রাখতে হবে, কি খাওয়াতে হবে, সে সম্বন্ধে কোনো প্রকারের অভিজ্ঞতা সঞ্চয় করবার সুযোগ আমাদের কারও হয়নি। মৌলানার বউও কিছুই জানেন না, তার এই প্রথম বাচ্চা হচ্ছে। শুনেছি আফগানি মেয়েরা ক্ষেতের কাজ খানিকক্ষণের জন্য ক্ষান্ত দিয়ে গাছের আড়ালে গিয়ে সন্তান প্রসব করে। আসন্ন প্রসবার জন্য আফগান পণ্যবাহিনীও নাকি প্রতীক্ষা করে না। সে নাকি বাচ্চা কোলে করে একটু পা চালিয়ে পণ্যবাহিনীতে আবার যোগ দেয়। মৌলানার বউ মধ্যবিত্ত ঘরের মেয়ে, তার কাছ থেকে এরকম কসরত আশা করা অন্যায়। লক্ষণ দেখেও আমরা ঘাবড়ে গেলুম। কিন্তু খেতে পারেন না, রাত্রিরে ঘুম হয় না, সমস্ত দিন ঢুলুঢুলু চোখ। মৌলানাকে 1 মিনিটের তরে সেই ঢুলুঢুলু চোখের আড়াল হতে দেন না। অন্যের প্রাণহরণ করা ব্যবসা হলেও নিজের প্রাণ দেবার বেলা সব মানুষের একই আচরণ। ডাক্তার কিছুতেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরোতে রাজি হলো না। সেদিন তাকে যা সাধ্যসাধনা করেছিল তার অর্ধেক তোষামোদে কালো ভঙ্গজ মেয়ের জন্য বিনাপনে নিকস্যির নটবর বর মেলে। বাড়ি ফিরবার সময় সেদিন মনে মনে প্রতিজ্ঞা করছিলুম যে মৌলানার যদি ছেলে হয় তবে তাকে ডাক্তারি পড়াবো। শ্মশান বৈরাগ্যের মতো এ হলো শ্মশান প্রতিজ্ঞা। সিভিল সার্জন যেরকম গরিব রোগীর অর্থ সামর্থ্যের প্রতি ভ্রুক্ষেপ না করে 2.5 গজি প্রেসক্রিপশন ঝেড়ে যান, কাবুলি ডাক্তার তেমনি পথ্যির ফিরিস্তি আউড়ে গেলেন। শুনে ভয় পেয়ে মৌলানা আর আমি খাটের তলায় আশ্রয় নিলুম। 4 দিন ধরে খাচ্ছি রুটি, ডাল আর বিনা দুধ চা। এ দুর্দিনের সঙ্গ আমানুল্লাহ ওসব ফেন্সি পথ্যি জোগাড় করতে পারবেন না। দুধ, আঙ্গুর, ডিম, বলে কি? পাগল না মাথা খারাপ? আব্দুর রহমান সবিনয় নিবেদন করল, সন্ধ্যার সময় তাকে একটা রাইফেল আর 2 ঘন্টার ছুটি দিলে সে চেষ্টা করে দেখতে রাজি আছে। ডাকাতিতে আমার মরাল অবজেকশন নেই। জসমিন দেশে যদাচার, তদুপরি প্রবাসী নিয়ম নাস্তি। কিন্তু সবসময় সব ডাকাত তো আর বাড়ি ফেরে না। যদি আব্দুর রহমান বাড়ি না ফেরে, তবে যে বাড়ি অচল হয়ে যাবে। এখনও মাঝে মাঝে স্বপ্ন দেখি বাচ্চায় সকাল যেন ডাক্তারের বেশ পরে
স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে নাগাদ তলোয়ার হাতে করে আমাকে বলছে, হয় দাও আঙ্গুর, না হয় নেব মাথা,